রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরের এই পর্বে আমাদের বিশেষ নিবেদন শুনবেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি। আর আজ ঠাকুমার ঝুলি থেকে থাকছে সোনার কাঠি রূপোর কাঠি। শুরু হচ্ছে আজকের গল্প ঠাকুমার ঝুলি থেকে সোনার কাঠি রূপার কাঠি। এক রাজপুত্র, এক মন্ত্রীপুত্র, এক সওদাগরের পুত্র আর এক কোটালের পুত্র। চারজনে খুব ভাব, কিন্তু এই চারজনের কেউ কিছুই করে না। সারাটা দিন কেবল ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়। দেখে শুনে রাজা, মন্ত্রী, সওদাগর, কোটাল চারজনেই বিরক্ত হয়ে উঠলেন। রাজা আদেশ দিলেন, ছেলেরা খেতে আসলে ভাতের বদলে যেন ছাই দেওয়া হয়। মন্ত্রীর স্ত্রী, সওদাগরের স্ত্রী, কোটালের স্ত্রী কি বা করেন? চোখের জল চোখে রেখে পাতে ছাই বেড়ে দিলেন। ছেলেরা খেতে বসে তাই দেখে অবাক হয়ে উঠে গেল। হাজার হোক পেটের ছেলে, তার সামনে কেমন করে ছাই বেড়ে দেন? রাজ্যের রানী তা পারলেন না। রানী পরম যত্নে পরমান্ন সাজিয়ে থালার এক কোণে একটুখানি ছাইয়ের গুঁড়ো রেখে ছেলেকে খেতে দিলেন। রাজপুত্র বললেন, মা, থালায় ছাইয়ের গুঁড়ো কেন? ও কিছু নয় বাবা, এমনি পড়েছে। রাজপুত্রের মন মানল না। সে জোর দিয়ে বলল, না মা, না বললে আমি খাবো না। রানী আর কি করেন, সকল কথা ছেলেকে খুলে বললেন। শুনে রাজপুত্র মায়ের পায়ে প্রণাম করে উঠে পড়লেন। চার বন্ধুতে রোজ যেখানে এসে মিলিত হয় সেইখানে এসে রাজপুত্র সকলকে জিজ্ঞেস করলেন, আজ কে কেমন খেলে? সকলেই মুখ চাওয়াচাই করল। তখন রাজপুত্র বলল, ভাই, আর দেশে থাকবো না, চল দেশ ছেড়ে চলে যাই। সেই ভালো। চারজনেই চারখানা ঘোড়া ছুটিয়ে দিলেন অজানার উদ্দেশ্যে। ঘোড়া ছুটছে তো ছুটছে। চার বন্ধু এমনই ছুটতে ছুটতে এক তেপান্তরের মাঠের সীমায় এসে পৌঁছলেন। মাঠের উপর দিয়ে চারদিকে চারটে পথ চলে গেছে। কে কোন দিকে যাবে ঠিক হলো। কোটালের ছেলে দক্ষিণে, সওদাগর উত্তরে, মন্ত্রী পশ্চিমে আর রাজপুত্র পূবের দিকে রওনা হবে। তখন সকলে মাথার পাগড়ির কাপড় ছিঁড়ে চার পথের মাঝখানে চারটে নিশান উড়িয়ে দিলেন। যে যখনই ফিরুক না কেন, অন্য বন্ধু তার জন্য ওখানে অপেক্ষা করবে। চারটে ঘোড়া চারখানা পথে ছুটল। সারা দিন মান ধরে চারজনেই ঘোড়া ছোটালেন।
কিন্তু কেউই কোথাও গ্রাম, নগর, বন্দর, বাড়ি কিছুই দেখতে পেলেন না। সন্ধ্যের পর আবার সকলেই সেই একই জায়গায় এসে উপস্থিত হলেন। সে এক মস্ত বড় বন। রাজপুত্র বললেন, দেখ, আমরা নিশ্চয়ই রাক্ষসের মায়ায় পড়েছি। সাবধানে রাত জাগতে হবে, বুঝলি? কিন্তু ক্ষুধায় শরীর অবশ হয়ে আসছে। দেখ কিছু খাবার পাওয়া যায় কিনা। সকলে ঘোড়া বেঁধে রেখে খাবার সন্ধানে গেলেন। বনের মধ্যে একটাও ফল দেখা গেল না, না কোনো জীবজন্তু, না কিচ্ছু। কেবল পাথর, কাঁকড় আর বড় বড় বট, পাকুড়, তাল, শিমুলের গাছ। হঠাৎ তারা দেখল একটু দূরেই একটা হরিণের মাথা পড়ে রয়েছে। সকলের আনন্দের সীমা রইল না। কোটালের পুত্র গেল কাঠ কুড়াতে, সওদাগরের পুত্র গেল জল আনতে, মন্ত্রী পুত্র গেলেন আগুনের চেষ্টায়। রাজপুত্র আর কি করেন, একটা গাছের শিকড়ে মাথা রেখে গা ছড়িয়ে শুয়ে পড়লেন। রাজপুত্র তখন গভীর ঘুমে। কাঠ নিয়ে এসে কোটাল পুত্র দেখলেন আর সব বন্ধুরা তখনও এসে পৌঁছায়নি। কাঠ রেখে কোটাল পুত্র হরিণের মাথা কাটতে গেলেন। সবে তরোয়াল ছুঁয়েছেন, এমন সময় হরিণের মাথার ভিতর থেকে এক বিকট দর্শন রাক্ষসী মূর্তি বের হয়ে কোটাল আর কোটালের ঘোড়াটাকে খেয়ে নিল। তারপর আবার যেমন হরিণের মাথা ছিল তেমনি হরিণের মাথা হয়ে পড়ে রইল। জল এনে সওদাগর পুত্র দেখলেন কাঠ রেখে কোটাল বন্ধু কোথায় যেন গিয়েছে। তখন সওদাগর পুত্র হরিণের মাথা কাটতে গেলেন। সঙ্গে সঙ্গেই সওদাগর পুত্র এবং সওদাগরের ঘোড়া দুটোই গেল রাক্ষসীর পেটে। মন্ত্রীপুত্র এসে দেখেন জল এসেছে, কাঠও এসেছে, কিন্তু বন্ধুরা কোথায়? মনে মনে ভাবলেন, আরে এরা সবাই গেল কোথায়? কাউকে দেখছি না তো। যাক, আমি বরং মাংসটা বানিয়েই রাখি। বাঁচাও, বাঁচাও বন্ধু, কোথায় গেলে তোমরা? বাঁচাও, আমি যে জন্মের মতো গেলাম। মন্ত্রীপুত্রের চিৎকারে রাজপুত্র ধর্মর করে উঠে বসলেন। দেখলেন কি সর্বনাশ! রাক্ষসী! রাক্ষসী মন্ত্রীপুত্র আর মন্ত্রীপুত্রের ঘোড়া খেয়ে রাজপুত্রের ঘোড়াকে ধরল। তলোয়ার খুলে রাজপুত্র দাঁড়ালেন। রাজপুত্রের পক্ষীরা চেঁচিয়ে বলল, রাজপুত্র, রাজপুত্র, পালাও, পালাও, রক্ষা নাই, রক্ষা নাই। পালাবো না, বন্ধুদের খেয়েছে, রাক্ষসীকে আমি মারবই। রাজপুত্র সঙ্গে সঙ্গে তলোয়ার উঠিয়ে রাক্ষসীর দিকে ধেয়ে গেলেন, কিন্তু তার চোখ আধার, হাত অবশ। রাক্ষসী তখন প্রায় রাজপুত্রকে ধরে নিয়েছে,
এমন সময় বনের চারদিক থেকে গাছ পাথর সবাই বলতে লাগলো, রাজপুত্র পালাও, রাজপুত্র পালাও, রাজপুত্র পালাও, রাজপুত্র পালাও, পালাও, রাজপুত্র। সেই চিৎকার শুনে রাজপুত্র দিশা হারিয়ে যেদিকে চোখ যায় দৌড়াতে লাগলেন। পালাতে পালাতে রাজপুত্র এক রাজার রাজ্য ছেড়ে আরেক রাজার রাজ্যে এসে উপস্থিত হয়, কিন্তু তবুও রাক্ষসী তার পেছন ছাড়ে না। তখন নিরুপায় হয়ে রাজপুত্র বনের মধ্যে এক আম গাছ দেখে বললেন, হে আম গাছ, যদি তুমি সত্যকালের বৃক্ষ হও, রাক্ষসীর হাত থেকে আমাকে রক্ষা করো। আম গাছ দুফাক হয়ে গেল। রাজপুত্র তার মধ্যে গিয়ে হাঁফ ছেড়ে যেন বাঁচলেন। দেখতে দেখতে রাক্ষসীও সেই গাছের কাছে এসে পৌঁছালো। বুঝতে পারল রাজপুত্রকে আশ্রয় দিয়েছে এই আম গাছই। সে গাছটাকে কত অনুনয় বিনয় করল, কত ভয় দেখালো, কিন্তু গাছ কিছুই শুনল না। তখন রাক্ষসী এক রূপসী মূর্তি ধরে সেই গাছের তলায় বসে কাঁদতে লাগলো। সেই দেশের রাজা তখন বনে শিকার করতে এসেছে। স্ত্রী লোকের কান্না তার কানে যেতেই রাজা বললেন, দেখো তো বনের মধ্যে কে কাঁদে। লোকজন এসে দেখে আম গাছের নিচে বসে এক পরমা সুন্দরী মেয়ে কাঁদছে। রাজা মেয়েটির রূপে মোহিত হয়ে গেলেন। তিনি তার সাথে মেয়েটিকে নিয়ে রাজপুরীতে চলে গেলেন। কিছুদিন পরেই রাজা সেই বনের মেয়েকে বিবাহ করলেন। রানী হয়ে রাক্ষসী ভাবল, এই রাজপুত্রকে যে কেমন করে খাই। অনেক ভেবে শেষটায় রাক্ষসী 7 দিনের বাসি পান্তা ভাত 14 দিনের বাসি তেঁতুলের অম্বল দিয়ে খেয়ে অসুখ বাঁধিয়ে বসল। তারপর সেই রাক্ষসী নিজের বিছানার নিচে শোলা কাঠি পাতল। শোলা কাঠি পাতা শেষ হলে পর রাক্ষসী বিছানায় শুয়ে অঙ্গভঙ্গি করে চোখের তারা কপালে তুললেন। একবার এপাশ ফেরে তো আরেকবার ওপাশ। রাজা এসে দেখলেন রানী খান্না দান্না শুকনো ঘরে জল ঢেলে চাঁচড় চুলে আঁচড় কেটে রানী শুয়ে আছে। দেখে রাজা জিজ্ঞেস করলেন, এ কি রানী, কি হয়েছে? কথা কি আর ফোটে? কত কুকিয়ে কুকিয়ে কত কষ্টে শেষটায় রানী বললেন, আমার হাড় মুড়মুড়ি ব্যারাম হয়েছে রাজা মশাই, খুব কষ্ট হচ্ছে। রানীর গড়াগড়ি দেওয়াতে বিছানার নিচের পাতা শোলা কাঠিগুলো মুড়মুড় করে ভাঙতে লাগলো। রাজা ভাবলেন, হ্যাঁ তাই তো, রানীর গায়ের হাড়গুলো যে মরমর করছে। হায় ঈশ্বর, কি হবে? কত ওষুধ কত চিকিৎসা,
রানীর কি যে অসুখ, সে অসুখ সারলই না। শেষটায় রানী বলল, ওষুধে তো কিছুই হবে না রাজা। বনের ওই যে আম গাছটা আছে, ওর তোক্তার ধোঁয়া ঘরে দিলে তবেই আমার ব্যারাম সারবে। ও বাবা গো। সঙ্গে সঙ্গে রাজা আদেশ দিলেন। রাজাজ্ঞা বলে কথা, দেখতে দেখতে হাজার হাজার ছুতর গিয়ে আম গাছে কুড়ুল মারল। গাছের ভিতরে রাজপুত্র বললেন, হে বৃক্ষ, যদি সত্যকালের বৃক্ষ হও তাহলে আমাকে একটা আমের মতন করে ওই পুকুরের জলে ফেলে দাও। অমনি গাছ থেকে একটা আম টুপ করে পুকুরের জলে পড়ল। তখনই এক রাঘব বোয়াল সেটাকে খাবার মনে করে এক হায় গিলে ফেলল। ছুতরেরা আম গাছটা কেটে তার তক্তা বানিয়ে রানীর ঘরের চারিদিকে খুব করে ধোয়া দিল। কিন্তু রানী এসবের সবই জানতে পারল। বলল, না রাজা, এতেও কিছু হলো না। সেই যে পুকুরে যে রাঘব বোয়াল আছে না, তার পেটে একটা আম, সেই আমটা খেলে তবেই আমার অসুখ সারবে। শিঙ্গি জাল, ঢিঙ্গি জাল, আরো যত রকম জাল আছে সেই সব নিয়ে জেলেরা পুকুরে জাল ফেলল। রাঘব বোয়ালও ধরা পড়ল। তার পেটের ভেতর আম, আমের ভেতর রাজপুত্র বলল, হে মহামৎস্য, আমার প্রাণ রক্ষা করো, আমাকে একটা শামুক করে জলে ফেলে দাও। বোয়াল রাজপুত্রকে শামুক করে ফেলে দিল। জেলেরা বোয়াল এনে পেট চিরে কিছুই পেল না। রাজা মনে মনে ভাবলেন, রানীর অসুখ বোধ হয় আর ছাড়ল না। এক গৃহস্থের বউ সেদিন সকালে পুকুর ঘাটে নাইতে গেছে। রাজপুত্র শামুক তার পায়ে ঠেকল। গৃহস্থের বউ শামুকটি তুলে আছাড় মেরে ভাঙতেই সঙ্গে সঙ্গে ভেতর থেকে রাজপুত্র বের হয়ে এলেন। গৃহস্থের বউ তো ভয়ে জড়সড়। রাজপুত্র বললেন, বউ, ভয় পেও না, আমি মানুষ। রাক্ষসের ভয় শামুকের মধ্যে রয়েছিলাম, তুমি আমায় প্রাণ দিয়েছ। আজ থেকে তুমি আমার হাসন সখী। রাজপুত্র সেই থেকে হাসন সখীর বাড়িতে অতিথি হলেন। রানী কিন্তু সব জানল। রাজাকে বলল, আমার অসুখ তো আর কিছুতেই সারবে না, মরে যাচ্ছি। ও বাবা গো, আমার বাপের দেশে হাসন চাপার নাটোর কাঠি, চিরন ধাতের চিকন পাটি আর 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি আছে। সেগুলো আনলে তবেই আমার অসুখ সারবে। কিন্তু রানী, এগুলো আনবে কে? অমুক গৃহস্থের বাড়িতে এক রাজপুত্র আছে না, সেই আনবে। অমনি হাজার হাজার পাইক ছুটল সেই বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে রাজার পাইক।
হাসন সখী তো ভয়ে অস্থির। রাজপুত্র বললেন, হাসন সখী, আমার জন্য তোমাদের বড় বিপদ হলো। আমি দেশ ছেড়ে বরং চলে যাই। সবে রাজপুত্র বের হয়েছে, পাইকরা রাজপুত্রকে সঙ্গে সঙ্গে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজার কাছে যেতেই রাজপুত্র বললেন, মহারাজ, আপনার রানী একজন রাক্ষসী, রাক্ষসের হাত থেকে আমায় বাঁচান। শুনে রাজা বললেন, মিথ্যে কথা, আমি কোনো কথা শুনবো না। রানীর বাপের দেশের হাসন চাপা নাটন কাটি, চিরন দাঁতের চিরন পাটিয়ার 12 হাত কাকুরের 13 হাত বিচি আছে, সেই সব তোমাকে আনতে হবে। শেষটায় রাজা এক চিঠি দিয়ে রাজপুত্রকে সেই রাক্ষসী রানীর বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। রাজপুত্র আর কি করেন, তিনি সেই চিঠি হাতে নিয়ে চলতে লাগলেন। কোথায় সেই হাসন চাপা নাটন কাটি, কোথায় সেই 12 হাত কাকুরের 13 হাত বিচি, কোথায় সে রানীর বাপের দেশ? রাজপুত্র ভাবলেন, হায়, রাক্ষসের হাত থেকে যে কি করে বাঁচি। শেষটায় রাজপুত্র যেদিকে চোখ যায় সেই দিকে চলতে লাগলেন। কত দিন গেল, কত রাত গেল, রাজপুত্র চলেছেন তো চলেছেন। হঠাৎ এক জায়গায় এসে রাজপুত্র দেখেন এক মস্ত পুরী। তিনি মনে মনে বললেন, আহা, এতদিনে আশ্রয় পেলাম। পুরীর মধ্যে গিয়ে রাজপুত্র কিন্তু মানুষজন কিছুই দেখতে পেলেন না। খুঁজতে খুঁজতে এক ঘরে গিয়ে দেখেন সোনার খাটে গা, রূপোর খাটে পা এক রাজকন্যা শুয়ে আছেন। রাজপুত্র ডাকাডাকি করলেন, রাজকন্যা উঠল না। তখন রাজপুত্র দেখলেন বিছানার দুদিকে দুটো কাঠি, শিয়রের দিকের কাঠিটা রূপোর আর পায়ের দিকের কাঠিটা সোনার। কি মনে হতে রাজপুত্র শিয়রের কাঠিটা পায়ের দিকে নিলেন, আর পায়ের দিকের কাঠিটা শিয়রের দিকে দিতেই রাজকন্যা উঠে বসলেন। কে আপনি? দেব না দৈত্য, দানব না মানব? এখানে কেমন করে আসলেন? পালিয়ে যান, পালিয়ে যান, এ রাক্ষসের পুরী। শুনে রাজপুত্রর প্রাণ শুকিয়ে গেল। এক রাক্ষসের হাত থেকে সবেমাত্র আসলাম, এখানেও রাক্ষস। রাজকন্যা, রাজকন্যা, আমি এবার তাহলে কোথায় যাব? রাজকন্যা বললেন, আচ্ছা, আপনি কে আগে সেটা বলুন দেখি। রাজপুত্র একে একে সব বলল। তারপর বলল, আমি তো সেই রাক্ষস রানীর হাত থেকে আজও বেঁচে পালাতে পারলাম না। তাই রাক্ষসের পুরীতে এমন একজন রাজকন্যা কেন? রাজকন্যা বললেন, এই পুরী আমার বাবার। রাক্ষসেরা আমার বাবা, মা, রাজত্ব
সব খেয়ে ফেলেছে, কেবল আমাকে রেখে দিয়েছে। যদি আমি পালিয়ে যাই, সেই জন্য বাইরে যাবার সময় রাক্ষসেরা সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে আমাকে মেরে রেখে যায়। শুনে রাজপুত্র ভাবতে লাগলেন কি করে দুজনে এই রাক্ষসদের হাত এড়াবেন। ঠিক সেই সময় চারদিক থেকে রাক্ষসেরা বিকট শব্দ করতে করতে পুরীর ভেতর ঢুকতে লাগলো। শুনে রাজকন্যা বললেন, রাজপুত্র, রাজপুত্র, শিগগির আমাকে মেরে ফেলো। তারপর ওই যে শিব মন্দির আছে, ওখানে ওর মাঝে ফুল বেলপাতার নিচে গিয়ে লুকিয়ে থাকুন। শিগগির রাজপুত্র, শিগগির। করে রাক্ষসেরা এলো। বুড়ি রাক্ষসী রাজকন্যাকে বাঁচিয়ে বলল, নাতনি, ও নাতনি লো, মানুষ মানুষ গন্ধ পাই যেন। মানুষ আবার কোথায় রে এখানে? রাজকন্যা বললেন, মানুষ মানুষ আবার থাকবে কোথায় আইমা? আমি তো আছি, আমাকেই খেয়ে ফেলো। বুড়ি বলল, নাতনি, তা কি পারি বল? এই নে, এই দেখ, তোর জন্য কত খাবার এনেছি। নাতনিকে খাইয়ে দাইয়ে বুড়ি আর সকল রাক্ষসে নাকে কানে হাড়ি হাড়ি সর্ষের তেল ঢেলে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ল। রাজকন্যা আয়ের মাথার পাকা চুল তুলে আর ডেলা ডেলা এক একটা উকুন দুই পাথরের চাপ দিয়ে কটাস কটাস করে মারে। রাজকন্যার রাত এইভাবেই কেটে যায়। পরদিন আবার রাজকন্যাকে মেরে রেখে রাক্ষসেরা চলে গেল। রাজপুত্র মন্দির থেকে বের হয়ে এসে রাজকন্যাকে বাঁচালেন। দুজনে মিলে স্নান খাওয়া দাওয়া করলেন। যাবার আগে রাজপুত্র বলল, রাজকন্যা, এভাবে আর কতদিন থাকবে? আজ যখন বুড়ি আসবে তখন দু কথা এ কথা বলে ওদের মৃত্যু কিভাবে সেটা জানার চেষ্টা করো। আবার রাক্ষসেরা দিন শেষে ফিরে আসলো। রাজপুত্র ঠিক আগের দিনের মতোই শিব মন্দিরে গিয়ে লুকিয়ে পড়ল। রাজকন্যাকে খাইয়ে দাইয়ে বুড়ি খাটের ওপর বসল। রাজকন্যা বললেন, আই, ও আই, কত রাজ্য ঘুরে হাঁপিয়ে হুপিয়ে তারপর এলে। এসো, একটু বাতাস করে দিই, পাকা চুল দু গাছ তুলে দিই। বুড়ি হেসে দুই চোখ কপালে তুলে বলল, ও মা, কি লক্ষ্মী মেয়ে লো আমার। হ্যালো নাতনি, পাটা বড্ড কট কট করছে, একটু টিপে দিবি? তার দেব নাই মা। হাঁড়ি ভরা সর্ষের তেল আইয়ের পায়ের ফাটলে দিয়ে রাজকন্যা আইয়ের পা টিপতে বসলেন। পা টিপতে বসে
রাজকন্যা চোখে তেল দিয়ে কাঁদেন। এক ফোঁটা চোখের জল বুড়ির পায়ে এসে পড়ল। চমকে উঠে জল ফোঁটা আঙুলের ডগায় নিয়ে জিভে দিতেই নোনা ঠেকল তার। বুড়ি বলল, নাতনি, ও নাতনি, তুই কাঁদছিস কেন লো? তোর আবার দুঃখ কিসের? রাজকন্যা বললেন, কাঁদি কি আর সাধে আইমা? কবে তুমি মরে যাবে, আর তারপর সকল রাক্ষসে মিলে আমাকে খেয়ে ফেলবে। কুলোর মতো কান নেড়ে মুলোর মতো দাঁত বের করে হেসে আই বলল, ওরে আমার সোনার নাতনি লো, মোদের কি মরণ আছে যে মরব? এ পৃথিবীর মধ্যে কিচ্ছুতে মরণ নেই গো। কেবল ওই পুকুরে যে ফটিক স্তম্ভ আছে, তার মধ্যে এক 7 ফনা সাপ আছে। এক নিঃশ্বাসে উঠে ওই সোনার তাল গাছে তালপত্র খাড়া পেরে যদি কোনো রাজপুত্র ফটিক স্তম্ভ ভেঙে সাপ বাইর করে বুকের ওপর রেখে কাটতে পারে, তবে এই মোদের মরণ, বুঝলি? তাতেও কিন্তু ফাঁকি আছে। হ্যাঁ, ওই রক্তের ফোঁটা যদি মাটিতে পড়ে তো এক এক ফোঁটায় 7,000 করে রাক্ষস জন্ম নিবে। শুনে রাজকন্যা বললেন, তবে আর কি আইমা, তা কেউ পারবে না, তুমিও মরবে না, আমার আর কোনো ভাবনা নেই। আচ্ছা আইমা, অমুক দেশের রাজার রানী যে রাক্ষসী, তার আয়ু কিসে আইমা? আর হাসুন চাপা নাটন কাটি, চিরন দাঁতের চিকন পাটি, 12 হাত কাকুরের 13 হাত বিচি কোথায় পাওয়া যায় আইমা? আছে লো নাতনি, সব আছে। যে ঘরে তোর বাপ থাকতো সেই ঘরেই রাখা আছে। আর সে ঘরে যে এক সুখ আছে, তারই মধ্যে আমার মেয়ে সেই রানীর প্রাণ। কাউকে যেন খোসনে নাতনি, সব তো আমি তোকেই দেব নাকি? পরদিন সকালে বুড়ি সকল রাক্ষসকে নিয়ে বের হয়ে গেল। বলে গেল, ও নাতনি লো, শোন, আজ আমরা এই কাছেই থাকবো, বুঝলি? কথাটা ঠিক নয়। যেদিন রাক্ষসেরা দূরের কথা বলে সেদিন ওরা খুব কাছে কাছে থাকে, কিন্তু যেদিন ওরা কাছের কথা বলে সেই দিনই ওরা দূরে যায়। রাক্ষসেরা চলে গেলে রাজপুত্র এসে রাজকন্যাকে বাঁচিয়ে সব কথা শুনলেন। তক্ষুনি স্নান টান করে কাপড় চোপড় ছেড়ে শিব মন্দিরে ফুল বেলপাতায় অঞ্জলি দিলেন। তারপর নিঃশ্বাস বন্ধ করে তাল গাছে উঠে তালপত্রের খাড়া পারলেন। তারপর পুকুরে নেমে স্ফটিক স্তম্ভ ভেঙে দেখেন 7 ফনা সাপ। রাজপুত্র সাপ নিয়ে ওপরে আসলেন।
সঙ্গে সঙ্গে পৃথিবীর সকল রাক্ষসের মাথা টনটন করে উঠল। যে যেখানে ছিল সেখান থেকে রাক্ষসেরা দিক বেদিক ছুটে আসতে লাগলেন। আলু থালু চুল, এই লম্বা লম্বা পা ছুটতে ছুটতে বুড়ি সকলের আগে ছুটে আসছে। আর মুন্ডু খাওয়া। রাজকন্যা বললেন, রাজপুত্র, রাজপুত্র, শিগগির শিগগির সাপ কেটে ফেলো। বুকের ওপর রেখে তালপত্র খাড়া দিয়ে রাজপুত্র সঙ্গে সঙ্গে সাপের গলা কেটে ফেললেন। এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিলেন না। দেখতে দেখতে সব ফুরালো। যত রাক্ষস যেখান থেকে পুকুর পাড়ের দিকে আসছিল সঙ্গে সঙ্গেই মুন্ডু খসে মরে পড়ে রইল। রাজপুত্র রাজকন্যা হাঁপ ছেড়ে বাঁচলেন। রাক্ষসদের মারার পর তার একটা কুঠুরিতে গেল। সেখানে হাসন চাপা নাটন কাটি, চিরন দাঁতে চিকন পাটি সব রয়েছে। আর এক শুক পাখি ছটফট করে চেঁচাচ্ছে। সব নিয়ে রাজপুত্র রাজকন্যার দিকে ফিরে বললেন, রাজকন্যা, আমার দেশে চলো। দেখতে দেখতে রাজপুত্র সেই রাজার রাজ্যে ফিরে আসলেন। তারপর রাজকন্যাকে এক জায়গায় রেখে রাজপুত্র রানীর ওষুধ আর শুক পাখিটা নিয়ে রাজার কাছে গেলেন। মহারাজ, আর একবার সভা করবেন, আমি রানীর অসুখ সারিয়ে দেব। ভারী খুশি হয়ে রাজা সভা ডেকে বসলেন। রাজপুত্র কাটি পাটি চাপা কাঁকড় সব সবার সামনে রাখলেন। সকলে দেখে আশ্চর্য বনে গেল। রাজপুত্র বললেন, মহারাজ, রানীকে নিজে এসে এগুলো নিতে হবে। রানীর তো ওদিকে হাড় মুড়মুড়ে ব্যারাম সেরে গিয়ে কলজে ধরফড়ি ব্যারাম শুরু হয়েছে। ছেলেটা তো তবে সব নাশ করেই এসেছে। আজ ওকে খাবো, রাজ্য খাবো, রাজ্য খাবো, আজ ওকে আমি খাবোই, খাবো খাবো খাবো। সভার দুয়ারে রানী পা দিয়েছে এমন সময় রাজপুত্র বললেন, রাক্ষসী, আমাকে খাবি? এই দেখ। রাজপুত্র খাঁচা থেকে শুক পাখিটিকে বের করে এক টানে শুকের গলা ছিঁড়তে যান আর কি। খাবো না, খাবো না, খাবো না, খাবো না, রাখ রাখ, তোর পায়ে পড়ি, খাবো না। রাজা তো অবাক। কোথায় রানীর সেই সুন্দর মূর্তি? তার বদলে সেখানে দাঁড়িয়ে রয়েছে দাঁত বের করা বিকট দর্শন এক রাক্ষসী।
সভার সকলে থরথর করে কেঁপে উঠলেন সেই বিকট দর্শন রূপ দেখে। রাজপুত্র শুকের গলা এক হাতে ধরে রেখেই বললেন, দে আমার কোতল বন্ধু, দে আমার কোতুন বন্ধুর ঘোড়া, দে দে আমার সওদাগর বন্ধু ও তার ঘোড়াকে, মন্ত্রী বন্ধুর ঘোড়াকে দে, আমার ঘোড়াকেও দে। রাক্ষসী ওয়াক ওয়াক করে একে একে সব উগড়ে দিল। তখন রাজপুত্র বললেন, মহারাজ দেখলেন রানী রাক্ষসী কিনা? এইবার রাক্ষসী নিপাত যা। সঙ্গে সঙ্গে রাজপুত্র গায়ের সমস্ত জোর এনে শুকের গলা টেনে ছিঁড়ে ফেলল। রাক্ষসীও গ্যা গ্যা আওয়াজ করতে করতে পড়ে গেলেন। রাক্ষসীর মরণ বলে কথা, মরতে মরতেও মরণ কামড় দিতে ছাড়ে না। সেই শোয়া অবস্থাতেই রাক্ষসী হাত বাড়িয়ে রাজার সিংহাসন ধরে টান মারেন আর কি, কিন্তু পারল না। রাজপুত্রের চেষ্টায় রাজা বেঁচে গেল। ঘাম দিয়ে যেন সকলের জ্বর ছাড়ল। রাজা বললেন, ধন্য ধন্য তুমি কোথাকার রাজপুত্র, যত ধন চাও সব ভান্ডার খুলে নিয়ে যাও। রাজপুত্র বললেন, আমি কিছুই চাই না। এতদিনে রাক্ষসীর হাত থেকে সকলকে বাঁচালাম। এবার তাহলে আজ্ঞা দিন মহারাজ, আমি দেশে ফিরব। রাজা শুনলেন না। রাজ ভান্ডার খুলে সকল ধনরত্ন তিনি রাজপুত্রকে দিয়ে দিলেন। রাজকন্যাকে নিয়ে রাজপুত্র ও রাজপুত্রের 3 বন্ধু শেষটায় দেশে ফিরলেন। পৃথিবীর যত রাক্ষস যেখানে ছিল তারা জন্মের মতো ধ্বংস হয়ে গেল। দেশে গিয়ে রাজপুত্র বাবা মায়ের আদরে আর রাজকন্যার সাথে সুখে ঘর সংসার করতে লাগলেন। শুনছিলেন সাসপেন্স স্টেশন মৃতের শহরের বিশেষ নিবেদন, ঠাকুমার ঝুলি। আর আজ ঠাকুমার ঝুলি থেকে শুনলেন সোনার কাঠি রূপোর কাঠি। রচনা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। রাজপুত্র ও পক্ষীরাজের ভূমিকায় সুপ্রতিম, রাজকন্যার ভূমিকায় ইন্দ্রাণী, রাক্ষসী রানীর ভূমিকায় দীপান্বিতা, মহারাজার ভূমিকায় জুবায়েদ, মন্ত্রীপুত্রের ভূমিকায় সমীর, রাজপুত্রের মায়ের ভূমিকায় প্রতিমা, গল্পের কথক ও রাক্ষসী আইমার ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। ভালো লাগলে বন্ধু ও পরিবারজনের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। আর শুনতে থাকুন সাসপেন্স স্টেশন মৃতের শহর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।